85 MB রয়েছে। এখন তো হেগেলটা ডাউনলোড করছি, তোমার ফেনোমেনোলজি অফ স্পিরিট, খুব ভালো। আমি তার আগে শুনছিলাম। তা ওই সন্দীপন দা একটা কথা বলতেন, খুব ইন্টারেস্টিং, খুব স্ক্যান্ডালাস, যে কাটসি কল আর কি, মানে একটু ওই হাড় কাটা বা সোনাগাছিতে যাবেন সন্ধ্যাবেলা, একটু টেরি টেরি বাগিয়ে পাউডার ফাউডার লাগিয়ে। এবার এইটা হচ্ছে আমার ফেসবুকে তোমার লাইভে আসাটা একটা এক ধরনের কাটসি কল আর কি, যে প্রস্তুত নই তবু একটু ফুলবাবু সেজে একটু বেরিয়ে আসে আর কি। হ্যাঁ, ফলে এটা খুব স্কলারলি আলোচনা হবে না, শুধু একটু আলোকপাত করছি যে কমলবাবু কোন কোন ডাইমেনশনে ঢুকেছেন, মানে এখানে ভার্টিগোটাকে যেভাবে আলোচনা করেছেন। এবং দাগি চোর তো আমাদের লখাই, মানে বালক চোর আর কি, হ্যাঁ, তুখোর একটা মাল আর কি, হ্যাঁ, দস্যি, টেরেবল বয় আর কি। হ্যাঁ, প্রথম তখন উভয়ত বর্তমানত আর কুহাকের মধ্যে সে বসিয়া আছে, তাহার চুলগুলি উড়িয়া ছত্রাকার, নিচে দুস্তর ক্ষেত প্রান্তর অবশেষে ধূমায়িত, আর ইহা হানা বিধ্বস্ত একদার গর্বিত অভিজাত অট্টালিকা সে তিনতলে। নিচে বিরাট উঠানে ইট ভাঙায় পাহাড় মধ্যে সরু পথ পিছনের দুমহল পার হইয়া, অর্থাৎ এক দরজার দিয়া সদর দেউড়িতে অদৃশ্য। এ স্থানে প্রহর সকল অস্বাভাবিক, জল নিমেষেই শুকায়। এ স্থানে প্রহর সকল অস্বাভাবিক, এই লাইনটা। আর কমল কুমার অ্যাকচুয়ালি খান্ডাহার নিয়ে অনেক জায়গায় ডিল করেছেন, তোমার ফৌজি বন্দুক তো বটেই, এবং ডার্কনেস এবং অন্ধকার এবং আলো ছায়া, এত ওয়ান্ডারফুল কমলবাবুর ট্রিটমেন্ট, মানে পুরো শেরিস্কুরো বা অবস্কিওরা ব্যাপারটাকে এমনভাবে ধরেছেন যে অন্ধকার আচ্ছন্ন, হ্যাঁ, মানে একটা জ্যোৎস্নালোকিত ভৌতিক পরিবেশ যে কোনো সময় তিনি রচনা করতে পারেন। 9.7 MB লেফট আর কি দেখাচ্ছে, ইনফরমেশন এলো নাকি। বিরাট উঠানে ইট ভাঙায় পাহাড় মধ্যে, তারপর ইয়েতেও আছে তোমার কয়েতখানাতেও আছে, ভৌতিক পার হচ্ছে ঘোড়ায় চড়ে, সেখানে ওর বাবার সঙ্গে দেখা, বাবা ওকে করবে, থ্রেট করবে। এ স্থানে প্রহর সকল অস্বাভাবিক, ফলে তুমি যখনই ওই খান্ডাহারে ঢুকবে তখন দিন হোক রাত হোক, তার জ্যোৎস্নালোকিত রাত বা দগদগে নিদাগ দুপুর হলেও সেখানে পরিবেশটা যেন একটা সুররিয়াল, মানে আমাদের ওই যে ভদ্রলোক ছবি আঁকতেন, আরে নামটা ভুলে যাচ্ছি, বোধহয় ইটালিয়ান না গ্রিক পেন্টার, যাকে পরে মনে পড়বে, সে এক ধরনের শ্যাডো ইউজ করতো, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এবার অবশ্য সর্বাগ্রে এখানে উঠিতে সে ভৈর দফাদারের জন্যই বাধ্য হইয়াছিল। আসলে চোর তো ভৈর দফাদার দারোগা আর কি। হ্যাঁ, অচিরাত সাইকেলের ঘণ্টির শব্দ শোনে, সহজ কৌতূহলবশত সে ভ্রুদ্বয় কুঞ্চিত করে, দেখিল বেশ দূরে এক সাইকেল, হ্যান্ডেলে রঙিন চরকি, আর সে পলকেই ঠাউরাইল ভৈর দফাদার এ কারণে যে এ থানায় অমন সুসজ্জিত বাহারে সাইকেল অন্য কাহারও নাই। হ্যান্ডেলে 3টি রঙিন চরকি, পিছনে রিমে টুকরা টুকরা বনমালায় বেলোয়ারি শোভা, এবং তৎক্ষণাৎ তাহার কণ্ঠে ভীতিপ্রদ বিষমতায় ধ্বনি শোনা গেল। নয়নোদয় বিস্ফারিত, সমস্ত দিক নিজ শিয়র ঘুরাইয়া দেখিতেই ঘূর্ণন আরম্ভ হয়। এমত অবস্থায় সে গোবরপূর্ণ ঝুড়ি তুলিতে পারে। ভৈর দফাদারের হাত হইতে রক্ষার কোনো উপায় নাই, সে কোথায় দাঁড়াইবে? সম্মুখে একমাত্র রাস্তা মাঠের মধ্য দিয়া ধ্বংসাবশেষ ভেদ করত চলিয়া গিয়াছে, ফলে সে আর এক মুহূর্ত দেরি করে নাই। অথচ তখন মনে হয় বাড়িখানি ধূলিসাৎ ক্রমাগতই এক মহল পার ইত্যাকার ভাবনায় উপস্থিত গোবরের ঝুড়ি বড়ই ভারাক্রান্ত বোধ হইল। এখন আবার ঘণ্টির শব্দ বেশ স্পষ্ট। কোনো মতে মাঝমহল অতিক্রমে ঝুড়ি 2 হাতে শির ঊর্ধ্বে সোজা বাহু প্রসারিত রাখিয়া দ্রুত নিঃশ্বাস লয়। এ সময় কোথাও ইট খসিয়া পড়ার কুশ্রী আওয়াজ উহাকে চমকাইয়াছে। তত্রাচ সে দোমনা নহে। অবিলম্বে ঝুড়িটি সরু রাস্তায় বসাইয়া চারি ঠাঁই সত্বর পর্যবেক্ষণে বিমূঢ় সন্দিহান। ইতঃপূর্বে এহেন রূপে ইহা ইট আর ইট, ছাদ ভাঙা অগণন জানালায় এক একটি আকাশ বিদেশী
ও যুগপথ নৈর্ব্যক্তিক, এই তো তোমার একদম রনে ম্যাগ্রিতের ছবি আর কি। হ্যাঁ, প্রত্যেকটা আকাশ ওই চতুষ্কোণে জানলার ভেতর দিয়ে ভেদ করে সে দেখছে, যেহেতুটা ফ্রেম ওয়ার্কের মধ্যে চলে আসছে, একদম কমপ্লিটলি একটা এলিয়েন থিং হিসেবে, পেন্টিং হিসেবে দেখা দিচ্ছে, একদম সুররিয়াল একটা ইয়ে তৈরি করছে আর কি। হ্যাঁ, অনর্গল টিয়ার কর্কশ ধ্বনিতে বালকের গাত্র জর্জর, ক্রমাগত এখানে সেখানে জানালার মধ্য দিয়া যায় আসে। টিয়াগুলো ওগুলোকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে, এই জানলা দিয়ে ঢুকে ওই জানলা দিয়ে বেরিয়ে যায়। আশ্চর্য স্তূপীকৃত বিধ্বস্ত নির্জনতার কচিত কোথাও পঙ্কের কাজ, তার মধ্যেই পুরনো কিছু জিনিস সারভাইভ করেছে বাড়িটার, সেই যে মিউজিয়াম অবলুণ্ঠিত ব্যাপার আর কি। হ্যাঁ, হঠাৎ অ্যারাবেস্কের খানিকে আলো, যোগ গতি খিলানক্রম, দুর্গা দালানের ফ্লুটেড স্তম্ভ শীর্ষ, ইহা করিন্থীয় অশ্রুতপূর্ব রেখায়িত রীতিধারা, মানুষের আশা উদ্দীপনা, কাঠবিড়ালির তড়িৎ গতিবিধি, কোথাও দোতলা হইতে অশ্বত্থ কবু ফার্ন ইটের মধ্যে আমরা আকন্দ, এতাদৃশ পরিবেশ সমস্ত কিছুতে সে অব্যর্থ বেশি উলঙ্গ। এতাবৎ লোকপ্রচলিত ভীতির মধ্যেই দুর্লঙ্ঘ গোপনতা নির্ধারণে সে সাহসী। নয়নোদয় তাই বিদ্যুৎ খেলা, দ্বিধা তিলেক নাই। যদিচ ইট রাশির কোথাও এক শঙ্খচূড়ের বাঁশ ইহা সে শুনিয়াছে, একটি ছোট নমস্কার অন্তে ঝটিতি স্তূপ কোনক্রমে বহিয়া অনন্য সাধারণ ক্ষিপ্রতায় সোজা দ্বিতলে, অতঃপর খুবই সন্তর্পণে চোখ চালায় দালান ছাড়াইয়া বিরাট কোঠা সকল, শেষে সিঁড়ি ধরিয়া এখানে ইহা ত্রিতল। শ্বাসকষ্টজনিত উহার অবসন্নতা নাই, বুকে এখনো ঝড়। এ সময় বুঝে যে সাইকেল মাঝমহল পার, এ কারণ যে ছোট কাশির শব্দ হয়, এখনো যে সে চারিদিক পর্যবেক্ষণ অস্থির। উপরে ছাদ প্রায় স্থানের নিশ্চিহ্ন, শুধু ভাঙা দেওয়াল, আর যে জানালার অজস্র কাঠামো এখনো মনে খুঁড়িতেছিল অন্যত্রে যদি সে যাইতে পারে, এই হেতু যে উহার আপনকার দেহের সম্মুখভাগে সে ও নিজে পশ্চাৎভাগ কাঠবিড়ালি নির্মিত, তথাপি কিন্তু পরক্ষণেই সে কৌতূহল পরতন্ত্র ভয়ে আবছয়া সত্ত্বেও লুকাইয়া নিচের দিকে তাকাইতে মরিয়া, বিশেষ ঔৎসুক্যে সে ফাটলে মুখ স্থাপন করে, পলকেই তাহার মনে হইল চোখ দুটি খসিয়া নিচে ক্ষণেকেই গভীরে, কি সুদীর্ঘ গভীরতা, ওই ভার্টিগো হচ্ছে আর কি, এই এবং উপস্থিত অনুভব হয় যে সে হঠাৎ উল্টা হইয়া গিয়াছে। ফলত ওই ক্রূর অতলতা তাহাকে ভয়ঙ্কর আকর্ষণে টানিতেছে। তাহার পদদ্বয় স্পন্দিত সংখ্যাহীন অন্ধকার বিসর্পিল ভ্রমণে, যেখানে নামিতেছে দিকসমূহও বিমোহিত, তাই নিম্নাভিমুখী অধোগতি প্রাপ্ত। সেখানে ভৈর দফাদার সাইকেল হইতে অধুনা মাটিতেই লখাই পরিত্যক্ত ঝুড়ির সামনে, ঝুড়ি নিরীক্ষণ মানসে আনত মস্তক। সম্ভব যে সে ভাবে ইহাতে একনিষ্ঠ, উহার দুইখানি তেজালো হাতের ইতিমধ্যে বেলোয়ারি রঙিন চক্রগুলি খানিক রিমের চেকনাইয়ের উল্লেখের উপর সংশক্তভাবে জুড়িয়া আছে, এবং এক্ষণেও তাহার বৃদ্ধাঙ্গুষ্ঠ বেতালে অন্যমনস্ক নিশ্চয় ঘণ্টি বাজায়। অনেক ঊর্ধ্বে অবস্থিত লখাই এবং লখাইয়ের হৃৎপিণ্ড ঘণ্টির সংকেতময় অনুরণনে তুষার। একই গাঢ়তম স্থান চেতনার পরিধি অতর্কিতে ধূলিসাৎ অবশ্য, তবু বালকের রিমের চেকনাই বক্রতা, আধ ঘুরন্ত রংবাহার ভারী চমৎকার দেখিতে। ইহাও মনে হয়, মানে ও যখন ক্রাইসিসে রয়েছে তখনও সৌন্দর্য ওকে মুগ্ধ করছে, যে ভৈর দফাদার যেহেতু ওই ঝুড়িটা নিরীক্ষণ করছে, ওই ঝুড়িটাও লুকোতে পারেনি, ওই গোবর ভর্তি ঝুড়ি, যেরকম তোমার ইয়েতে আছে, তোমার অমিয় ভূষণের ওই বইটাতে আছে,
যে একটা মহিলা সারা দিন ধরে 6 ঘন্টা ধরে 1 মণ গোবর ঝুড়ি টেনে টেনে পুরো বাড়িটা নিকোয় আর কি, হ্যাঁ, এই ঝুড়ি সেই ভারও বহন করে আমাদের লখাই। তাহার কপালে শ্বেদ তখনও স্বীয় আঙুল মুখে স্থাপন নিমিত্ত কাছে আনিতেই ধুলা প্রত্যক্ষে, মানে হাত তো ময়লা, ও বুড়ো আঙুল চোষা স্বভাব আর কি, হ্যাঁ, একটা ক্যাস্ট্রেশন কমপ্লেক্স ওর মধ্যে হাইলি ডেভেলপড, বাবাকে দেখেনি তো, উহাতে আপনার নিতম্ব ঘর্ষণে মুছিতেই তখনই খুর ধার করার আওয়াজ শুনিল, বুঝে নাই ইহা তাহারই নখের আওয়াজ। ওই আঙুলটা চুষবে বলে আর কিছু নেই, উলঙ্গ তো, পাছায় নিতম্বে হাত মুছলো, তাতে খড়ো আওয়াজ হলো, নখের আওয়াজ আর কি। খুর ধার করার আওয়াজ শুনিল, বুঝে নাই ইহা তাহারই নখের আওয়াজ। যেহেতু ওই নির্জনতম পরিবেশে সেখানে নিজের শব্দ মনে হচ্ছে একটা আননোন, একটা আনক্যানি ব্যাপার হচ্ছে আর কি, হ্যাঁ। তাই তড়িৎ গতিতে পিছনে ফিরিতেই অপ্রত্যাশিত ধমকে ভৈর দফাদারের কেড়ে দুঃসহ চৌকিদারি হুঙ্কারের সমস্ত ভগ্ন বিধ্বস্ততা ত্রাহি, চৌহদ্দি যন্ত্রণায় মৃত। উহা কি সত্যই শব্দ, না উহা অতি প্রাচীন ইটের শ্যাওলাই? অনায়াসে যাহা আপন হিম দ্বারা সকল কিছুকে রক্তশূন্য উৎখাত করি পারে, বালক সমূলে নিঃসন্দেহে উৎপাটিত। পুনর্বার ইদানিং কেড়ে ওখানে পরম্পরা জলদ গাম্ভীর্যে সে থরহরি। আসলে ভৈর দফাদার ওই ঝুড়িটা দেখে বুঝেছে কেউ আছে, কিন্তু ভৈর দফাদার তাকে আইডেন্টিফাই বা কোথায় এক্স্যাক্ট লোকেশনটা ডিসলোকেট করতে পারছে না, কিন্তু পুলিশের কতগুলো মেথড আছে বা কতগুলো গিমিক আছে, সেই দিয়ে ওরা চোরকে সন্ত্রস্ত করে। পুনর্বার ইদানিং কেড়ে ওখানে পরম্পরা জলদ গাম্ভীর্যে সে থরহরি। কোনো কিছু নির্ণয় পূর্বেই উহার শিয়র কেমন একভাবে ঘুরিতেই দেওয়ালে আঘাত পাইল। ও মানে সতর্কতা থেকে দেয়ালে ঠুকে গেল মাথাটা। অন্য কিছু পরিজ্ঞানের নিমেষ তাহার নাই, এবং সে কেবলই দেওয়ালে পিঠ চাপিয়া মিশিয়া যাইতে চাহে। মানে দেয়ালের সঙ্গে মিশে যাওয়া একটা চোরের একদম মানে পুরো মাইম দেখাচ্ছে। কমলবাবু একজন মাইম বা ওই তোমার দেহ বিচরণের যে ইঙ্গিতময় কোরিওগ্রাফি, যে রূপায়ণ, সেটা নিঃশব্দ রূপায়ণের যে পুরো সিলিউয়েট, এটা কমলবাবু এত এক্সপার্ট ছিলেন শ্যাডোগ্রাফিতেও, যে অন্যান্য লেখাতেও একটি তো গোটা লেখা রয়েছে যে খেলার আরম্ভ বলে একটা নিজে কিভাবে লেখক হলেন তার একটা প্রতীকাত্মক রূপক চেহারা উনি দিয়েছেন। সেখানে একটি ছেলে মাইম করে দেখাচ্ছে 8 বছরের, সেখানেও 8 বছরের একটি ছোট ছেলে, সে তার যে কি পরিমাণ অ্যাকমপ্লিশমেন্ট কল্পনা করা যায়। সে মাও সেতুংয়ের সমস্ত ভঙ্গি এবং নকশাল আন্দোলন দমন এবং পুলিশের ভ্যান, তার আলোক সংপাত, এভরিথিং সে অভিনয় করে দেখাচ্ছে। এবং সেটা কি করে কমলবাবু ছাড়া লিখবে এই জিনিস, হ্যাঁ, ওইটা কল্পনা করা যায় না। আমি তো বলেছি না, ধৈর্যটি প্রসাদ অন্তত ইউলিসিসের 40 কি 50% লিখতে পারেন, বাকি কিছু 30% অন্তত এত অবস্কিউরান্টিস্ট একটা অ্যাচিভমেন্ট আছে, এত সায়েন্টিফিক বা পোস্ট সায়েন্টিফিক ডায়াগনস্টিক একটা ল্যাঙ্গুয়েজে লিখেছেন জয়, সেটা অন্য কেউ পারবে না, বা আমাদের বাঙালিদের। এটা কমলবাবু কিন্তু করে দেখিয়েছেন, সেটা কালকে আলোচনা করব, যে পুরো থেকে না ওই তোমার সার্সি এপিসোডটা কিভাবে উনি ভেঙে ভেঙে লিখেছেন, ছোট ছোট অংশে লিখেছেন, কিন্তু ওই ব্যাপারটা আছে যে ওই জাক্সটাপোজিশন এবং প্রচুর সময়, প্রচুর টাইম আর স্পেসের ইন্টারমিঙ্গলেশন সেটা করেছেন আর কি। এটা তোমার দুটো বইকেই পাশাপাশি রেখে দেখাবো, পিঞ্জরে বসিয়া সুখ আর তোমার সুহাসিনীর পমেটম। এই কীরকমভাবে অনেক মানুষ, অনেক ঘটনা একসঙ্গে চলে আসছে আর কি, হ্যাঁ, স্মৃতি বিস্মৃতি এবং হ্যালুসিনেটারি একটা স্পেস তৈরি হচ্ছে। পুরোটাই হ্যালুসিনেশন, কারণ হচ্ছে ওই যখন মানুষ আতঙ্কিত হয়, সেটা একদম এই সার্সিতেও আছে যে ব্রথেলের সিকোয়েন্স, কিন্তু আসলে ওটা একটা হ্যালুসিনেটারি স্পেস আর কি, হ্যাঁ, ওখানে মানে ওটা একটা স্বপ্নাচ্ছন্ন অবস্থা। ওই এপিসোডটা জয়েস ইউলিসিসে লিখেছিলেন বলে, ওই যে ব্রথেল এপিসোডটা, সেই জন্যই তোমার বলতে গেলে ফিনেগান সোয়েক লেখা সম্ভব হয়েছে, কারণ ফিনেগান সোয়েক ওই সার্সিরই একটা বৃহত্তম বা সম্প্রসারিত চেহারা। হ্যাঁ, এটা আমি ক্লেম করি, নট নেসেসারিলি তোমায় এগ্রি করতে হবে, তুমি পড়লে দেখবে যে ওই পুরো অ্যাবস্ট্রাকশনটা এন্টায়ার 628 পাতা ধরে, ওটা 628 পাতা ফিক্সড আর কি, ফিনেগান সোয়েকে আছে ব্যাপারটা আর কি, হ্যাঁ, যে না উহা প্রাচীন। আচ্ছা, এবার নির্ণয় পূর্বে ইউ আর শিওর
কেমন একভাবে ঘুরাইতেই দেওয়ালে আঘাত পাইল, অন্য কিছু পরিজ্ঞানের নিমেষ তাহার নাই, এবং সে কেবলই দেওয়ালে পিঠ চাপিয়া মিশিয়া যাইতে চাহে। এই দেয়ালে পিঠ চাপিয়া মিশিয়া যাওয়া, এটা একদম একটা মাইকেল জ্যাকসনের কোরিওগ্রাফির মতো, একদম এটা নাচের একটা ভঙ্গি আর কি। হ্যাঁ, দেওয়ালের ঠান্ডা অনুভবে সে বালক কর্তব্যপরায়ণ, তাই আপন মুখ দুই হাতে ঢাকা। ইহাতে এই অর্থ হয় যে নিজেকেও সে অবিশ্বাস করে যদি ভ্রম বসে উত্তর করে। এই যে কেড়ে বলছে, কেড়ে বললেই তার একটা অপরের প্রতি একটা তোমার রেসপন্সিবিলিটি আছে, যে এই রেসপন্সিবিলিটি বলতে বাংলায় আমরা দায়িত্ব বলি, নট নেসেসারিলি ওইটা। ইটিমোলজিক্যালি রেসপন্সিবিলিটি মানে হচ্ছে কেউ কিছু বললে তার রেসপন্স করতে হয়, তার উত্তর দিতে হয়। রেসপন্সিবিলিটি হচ্ছে উত্তর পরায়ণতা। হ্যাঁ, রেসপন্সিবিলিটি দায়িত্ব নয়। হ্যাঁ, সেটাও এক ধরনের দায়িত্ব, দায়িত্বটার দ্বিতীয়ত আসলে হচ্ছে জিজ্ঞাসার উত্তর দেওয়া। হ্যাঁ, এই যে রেসপন্সিবিলিটি, ওর মধ্যে একটা ইনার রেসপন্সিবিলিটি আছে, তো অন্টোলজিক্যালি বাউন্ড টু আনসার মানে এনি কোয়েশ্চেন, মানে যা তার কাছে প্রজেক্ট করা হবে। হয়তো ওই যে ভৈর দফাদার বললো এই কে রে, ও জানে যে ভৈর দফাদার ঠিক বুঝতে পারছে না কোথায় কে আছে, কিন্তু ওই যে কেউ বলছে কে রে, তখন এখান থেকে দূর থেকে তোমায় বলতে হবে আমি। হ্যাঁ, আমি, এই যে আমি বলা, হ্যাঁ, এইটার ওর ভয় হচ্ছে বলে দেবে, বলে দিলেই ও তো শনাক্ত হয়ে যাবে, কিন্তু ওই যে বলে দেওয়ার যে একটা ভেতরের প্রবণতা, এটা ইড প্রবণতা, সেটা ও ইগো দিয়ে বা সুপার ইগো দিয়ে ডিকনস্ট্রাক্ট করছে আর কি। হ্যাঁ, কর্তব্যপরায়ণ, তাই আপন মুখ দুই হাতে ঢাকা। ইহাতে এই অর্থ হয় যে নিজেকেও সে অবিশ্বাস করে যদি ভ্রম বসে উত্তর করে, এবং বিধ ভাব কাজেই অন্য সূত্রে নহে, আরও যে তদবস্থায় উহার কানে বারংবার ঘণ্টির শব্দ আসে, শ্যাওলা মিশ্রিত যাহা তৎসহ এখানকার বাতাসের হাহা। এবার অধিকন্তু কেড়ে পরপর উচ্চারণের অবশেষে ভৈর দফাদার অসহিষ্ণু বুঝায় কহিয়াছিল, যে আছিস এই ছোঁড়া, ছু, মরবি মরবি, ঝুড়ি আমি চিনে রাখলুম। ও যুগপথ বজ্রকণ্ঠে হাঁক দিল, পকড়। ইহাতে লখাইয়ের একটি চক্ষু, কেননা এ তাবৎ দুইটিই বন্ধ ছিল, উন্মিলিত স্ফীত, মানে কানকি চোখেও দেখছে। হ্যাঁ, এত সিয়ানা ওই ছোট ছেলে যে ও হালকা চোখ মেরে দেখছে। হ্যাঁ, ধীরে অন্য চক্ষু এখনো ধ্বনিস্তর পাকাড় বাক্যের শ্রুত হয়, তৎসহ কুটিল পুরাতন হরিৎ প্রত্যাবর্তন দেখা গেল, ডানার আঘাত শব্দ আসিল। এ কথা ঠিক যে সে ঈষৎ আমোদ ভীত তথাপি পাইয়াছে, নির্ঘাত খুশি, অথচ দেওয়াল ত্যাগ করে নাই। উপস্থিত বিপরীত দিকে নজর পড়িতেই জানালা মধ্যভেদে অনেক অনেক নিম্নে আঁকাবাঁকা পথ ও মন্থর গতি সাইকেল অনন্ত রেখা সৃজন করিতে থাকিয়া চলিয়াছে। এই যে ভৈর দফাদার হতাশ হলো এবং ওকে আইডেন্টিফাই বা নামাতে পারলো না, এবার তার জন্য লখাই একটা জায়গায় ভাবলো যে এবার নিস্তার পাওয়া গেল। তখনও কিন্তু সে দেয়ালে সেঁটে আছে, কারণ তখনও সে চিত্রার্পিত, মানে ফ্রিজ শট থেকে তখনও সে বেরোয়নি, আমাদের ইয়ের মতো আর কি, মাস্কের সেই ওই ছেলেটার মতো। হ্যাঁ, যে এখনও সে হঠাৎ লাফ মারলো, লাফ মেরে বরফ হয়ে গেল। হ্যাঁ, মানে ওই পার্কের সেই দৃশ্যটা, যে জন এই স্ট্যানলি ইফকেস, হ্যাঁ, সেই রকম আর কি। হ্যাঁ, হঠাৎ সে ফ্রিজ হয়ে গেছে, এবার যেন ফসিল হয়ে গেছে। হ্যাঁ, আতঙ্কে ফসিল হয়ে গেছে, আতঙ্ক এবং ডিফেন্স মেকানিজমে। কিন্তু এই যে আমি এইটা নিয়ে একবার আলোচনা করেছিলাম অনির্বাণের সঙ্গে, অনির্বাণকে বলেছিলাম আসলে ওই যে তোমার ড্যামনেশন ছবিটা একটা দাড়ি কামানোর দৃশ্য দিয়ে শুরু হচ্ছে, আর একটা পুলি দিয়ে কিছু জিনিস ভেসে ভেসে যাচ্ছে, ও দেখছে। ওইখানে একটা অদ্ভুত সিকোয়েন্স হয়েছিল যে দেখে মনে হচ্ছে যে দর্শক সে ওই দাড়ি কামানোর দৃশ্যটার মাঝখানে পড়ে গেছে, মানে আয়না আর ওই যে ব্যক্তি লোকটি দাড়ি কামাচ্ছে তার সেগুলো এমন এমন পরিপ্রেক্ষিতে আমাদের বেলাতার ছবিটা তুলেছেন, চিত্রগ্রহণ করেছেন, যে দর্শক বুঝতে পারছে না সেটি তার নিজের অবস্থানটা কোথায়, সেই ছবির মধ্যে না বাইরে, এবং দুটো ঘটনা মানে আয়না আর দাড়ি কামানোর লোকটার মাঝখানে সে পড়ে যাচ্ছে, এমন একটা পরিপ্রেক্ষিত বিভ্রম তৈরি হচ্ছে। সেটা আমি কিউবিক একটা অভিজ্ঞতা বলে মনে করি, বা 3 ডাইমেনশনাল ফিল্ম সিনেমার মতোই আর কি, কিন্তু ওটা 2D সিনেমা যদিও। ঠিক এই জিনিসটা পাকড় আস্ফালনটায়, আর এই ভৈর দফাদার আর প্রায় কোথাও আসবে না। কমল কুমারের সুহাসিনীর পমেটমের সবচেয়ে ইন্টারেস্টিং বা যে কোনো লেখার
ইন্টারেস্টিং দিক পার্টিকুলারলি এই বইটা, সেটা হচ্ছে এক একটা চরিত্র উদয় হয়। যেমন একদম প্রথমে ভূমিকায় কয়েকটা চরিত্রের কথা আছে এবং তাদের সম্পর্কে একটা ন্যূনতম ইন্ট্রোডাক্টরি কোট আনকোট রেফারেন্স আছে, কিন্তু এখানে আরও ইম্পর্ট্যান্ট আরও ফ্যাসিনেটিং চরিত্র হরিয়া ইত্যাদির কথা একদম ওই লিস্টে নেই। লিস্টটা ভায়োলেন্টলি অসম্পূর্ণ, ওই লিস্ট তোমাকে একদম মিসলিড করবে। গোটা বইটা পড়লে এনসাইক্লোপিডিক যত চরিত্র, যেমন একজন থানার দারোগা, সে কি অসাধারণ যে সে তোমার সাইকেলটা সাজানো, সেই জন্য দূর থেকে লোকটাকে আইডেন্টিফাই করার আগেও সে কিন্তু সাইকেলটা দেখে, সাইকেলের সৌন্দর্য দেখে সে চিনতে পারছে ভৈর দফাদার। নিজে যেহেতু চোর এবং দাগি এবং সে আগে হাজত খেটেছে বা কিছু হয়েছে বা থানায় কেস খেয়েছে কিনা সেসব কিছু গল্প নেই, কিন্তু আসলে সে মোটামুটি চিহ্নিত ছেলে আর কি। হ্যাঁ, ফলে পাকাড় যখন কথাটা বলে, মানুষ আসলে কি হয় যে একটা পলায়মান লোককে যখন পাকাড় বলে, পলায়মান লোক ভাবে যে আমি কিন্তু আমি একটা অভিমন্যুর মানে বুহে আটকে গেছি। হ্যাঁ, ফলে হচ্ছে আমার আর বেরোবার উপায় নেই। কারণ পাকাড় বললে উল্টো দিকে যে লোক থাকে, যে লোকটাকে যে লোকটা তার বিয়ন্ড আছে এবং অন্যান্য জায়গায় আছে, তারা কিন্তু ধরে ফেলবে। কারণ হচ্ছে পুলিশকে জনগণ অনেক সময় সহায়তা করে, এবার ও পালাতে পারবে না। এই যে পাকাড় বললেই সঙ্গে সঙ্গে তুমি একটা ফিক্সড আপ, তুমি একদম মানে বিদ্ধ হয়ে গেলে, ওই শব্দে তুমি বিদ্ধ হয়ে গেলে, কারণ তোমার তখন চতুর্দিক তোমার জন্য বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তুমি একটা ল্যাবিরিন্থের ভেতরে আটকে পড়লে তুমি ওটাকে আনরিভিল করতে পারবে না বা আনডান করতে পারবে না। ফলে এই যে পাকাড় শব্দটা খুব ভায়োলেন্টলি একটা শব্দ কমলবাবু ইউজ করেছেন, শুধু একটি শব্দ। যাই হোক, এবার হচ্ছে আমার তো আবার হয়ে গেল ব্যাটারি লো। হ্যাঁ, ফলে আর বলবো না। ধ্বনিস্তর এখানে আসলে আরও পরে যে অংশগুলো রয়েছে সেটা খুব ফ্যাসিনেটিং ছিল। যে ওই ও একটা জায়গায় বলবে যে তুমি ভৈর দফাদার আমার কিছুই করতে পারবে না, আমি শালা চুরি করে সব বাড়ি ফাঁকা করে দেবো, আমাকে ধরবে তুমি কচু ধরবে আর কি। হ্যাঁ, চমকপ্রদ নানা রকমারি রেখায় উহার অনুলিপি লইতে সে উদ্যোগী। এখন বালকের দেহে দিনমান হইলেও নক্ষত্র গ্রহরাজি প্রতিফলিত, অথচ ইহা সত্য যে সে তরিতে আপন নৃত্যকে কুশ্রীতে পরিণত করে। অশ্লীলতার উহা অনেক কাছে এবং যে পথে ভৈর দফাদার গিয়াছে সেই দিকে প্রথমেই একটি কলা, পরে ডাবল কলা মুদ্রা দেখাইতে প্রমত্ত। পায়ের কাজে দেহে হাতে গাজন নাচের ধরো, নিত্য অবসরে সুরে বলিতেছিল তুমি আমার ঘন্টা করবে ভৈর দফাদার, আমি শালা চুরি করে সব বাড়ি ফাঁকা করে দেবো। এটা একদম মানে ধর্ষকামী একটা মানে ফ্যালাগোসেন্ট্রিক আস্ফালন, যে চুরি করে ফাঁকা করে দেবো মানে কাউকে তোমার রাখবো না, মানে ভার্জিন রাখবো না, সব প্রেগনেন্ট করে দেবো। মানে এত তার ভেরাইলিটি, এত সে লিবিডানালি ফোর্সফুল। হ্যাঁ, ফাঁক করে দেবো মানে ওটা ইংরেজিতে যে ফাঁক বলে সেই ফাঁক করে দেবে আর কি। বেটা এত